ঠিক জি আছে, স্যার, শোনা আসছে স্যার। তোমরা 29 জন চলে আসছো। হ্যাঁ, আমি ক্লাস। ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, গত ক্লাসে তো আমরা প্লাজমোডিয়াম শুরু করছিলাম। তাহলে ম্যালেরিয়ার কজেটিভ এজেন্ট হচ্ছে গিয়ে প্লাজমোডিয়াম স্পিসিস, ওকে। আর এটার ভেক্টর হচ্ছে গিয়ে ফিমেল অ্যানোফিলিস মসকিটো। তারপরে যেটা বললাম যে প্লাজমোডিয়াম জেনাসের 5টা স্পিসিস আছে, তার মধ্যে সব থেকে খারাপ হচ্ছে প্লাজমোডিয়াম ফেলসিফেরাম। কেন খারাপ? কারণ তাদের কমপ্লিকেশনস আর মোর। বাংলাদেশে প্লাজমোডিয়াম ফেলসিফেরামটাই সব থেকে বেশি কমন, ওকে। প্লাজমোডিয়াম ফেলসিফেরাম ভাইভেক্স, প্লাজমোডিয়াম সব থেকে বেশি কমন। আচ্ছা, এরপরে আসো, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ট্রান্সমিশন এবং লাইফ সাইকেল। তো গত ক্লাসে আমি এট এ গ্ল্যান্স যেটা বলছিলাম যে ডেফিনেটিভ হোস্ট হচ্ছে গিয়ে ফিমেল অ্যানোফিলিস মসকিটো, ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে ম্যান, ইনফেক্টিভ ফর্ম স্পোরোজয়েড, পোর্টাল অফ এন্ট্রি মেইনলি স্কিন, মোড অফ ট্রান্সমিশন বাইট অফ এন ইনফেক্টেড মসকিটো, সাইট অফ লোকালাইজেশন ফার্স্ট ইন দ্য লিভার সেল দেন ইন দ্য আরবিসি। ওকে, তাহলে এই যে পয়েন্টগুলো দেখতেছে, এই পয়েন্ট প্রত্যেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তারপর তোমাদেরকে যেটা বলছিলাম যে হোস্ট, ডেফিনিটিভ হোস্ট কাকে বলবো? যে হোস্টের মধ্যে প্যারাসাইটের সেক্সুয়াল সাইকেলটুকু পারসিস্ট করে, ওকে। আর ইন্টারমিডিয়েট হোস্ট যেখানে অ্যাসেক্সুয়াল সাইকেলটুকু পারসিস্ট করে। তো ইন কেস অফ প্লাজমোডিয়াম, ডেফিনিটিভ হোস্টের মধ্যে যে সাইকেলটুকু পারসিস্ট করে সেটাকে বলা হয় স্পোরোগনি। আর ইন্টারমিডিয়েট হোস্টের মধ্যে যে সাইকেলটুকু পারসিস্ট করে তার নাম হচ্ছে সাইজোগনি। তারপরে গত ক্লাসে তোমাদেরকে যেটা বললাম যে ম্যালেরিয়ার প্যারাসাইট প্লাজমোডিয়ামের অনেকগুলা মরফোলজিক্যাল স্টেজ থাকে। তার মধ্যে হিউম্যানের মধ্যে কিছু স্টেজ থাকে, তার নাম হচ্ছে যেমন গ্যামেটোসাইট, স্পোরোজয়েড, মেরোজয়েড এবং সাইজোন। আর মসকিটোর মধ্যে ম্যাক্রোগ্যামেট, জাইগোট, উকিনেট, ওসিস কন্টেনিং স্পোরোজয়েড, ওকে। তাহলে এই যে মরফোলজিক্যাল স্টেজটুকু তোমরা দেখতে পাচ্ছ, আমাদের এই পয়েন্টগুলা সবগুলাই দরকার হবে যখন আমরা লাইফ সাইকেলটুকু পড়বো, ওকে। সো লাইফ সাইকেলটুকু পড়ার আগে তোমাদের কাছে আমি যে কপিটুকু পাঠাইছিলাম সেটা যদি তোমরা একটু সামনে রাখতে পারো, যদি সম্ভব হয় কম্পিউটার স্ক্রিন বা কোনোভাবে, তাহলে তোমাদের জন্য একটু ইজি হবে, ওকে। তাহলে আমি লাইফ সাইকেলটুকু পড়াচ্ছি। এখানে বলে রাখি ডাইরেক্টলি লাইফ সাইকেলটুকু পরীক্ষায় আসবে না, কিন্তু লাইফ সাইকেলের ভিতরে কিছু ইম্পর্টেন্ট স্টেপ থাকে, ওখান থেকে কোয়েশ্চেন করা হয়, ওকে। সো লাইফ সাইকেল ইন হিউম্যান এবং লাইফ সাইকেল ইন মসকিটো দুই রকম, ওকে। তোমরা কি ইন্টারে পড়ছো? আমরা ইয়েস কিন্তু স্যার, আমরা আমাদের, পড়ছিলাম। হ্যাঁ, আমাদের ইন্টার লাইফে আমরাও কিন্তু, ওকে, কারিকুলামে পড়ালেখা করতেছো, ওই কারিকুলামের সেকেন্ড ব্যাচ ছিলাম আমরা। একটা নতুন কারিকুলাম দেওয়া হয়েছিল ইন্টারে, ফার্স্ট ব্যাচের পরে সেকেন্ড ব্যাচ ছিলাম আমরা। তো ওখানে ইন ডিটেলস হিউম্যান বডিটা ওখানে আনা হয়েছিল। আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করি। হ্যাঁ, প্রথম হচ্ছে লাইফ সাইকেল ইন হিউম্যান। To start the cycle, an infected female Anopheles mosquito injects sporozoite into the skin while feeding.
তাহলে প্রথমে কি হলো, ফিমেল অ্যানোফিলিস মসকিটো ফিডিং এর সময় স্পোরোজয়েডকে এন্টার করালো হিউম্যান বডিতে। স্পোরোজয়েড এন্টার দ্য ব্লাড স্ট্রিম এন্ড আর ক্যারিড টু দ্য লিভার হোয়ার দে ইনফেক্ট লিভার সেল। তাহলে ব্লাড স্ট্রিমের মাধ্যমে প্রথমে চলে গেল কোথায়, লিভার সেলে। ওকে, অ্যাকচুয়ালি হেপাটোসাইটের কাছে কিছু রিসেপ্টর থাকে প্লাজমোডিয়ামের, ওই জন্য বিশেষ করে স্পোরোজয়েটের। ওকে, সে কারণে প্রথমে চলে যায় তারা লিভার সেলে। উইদিন লিভার সেল দ্য প্যারাসাইট ডেভেলপ the scission rupture, releasing thousands of individual merozoite into the bloodstream. Merozoite infect red blood cell. তাহলে তুমি এখানে অনেকগুলো স্টেপ পেলা, মরফোলজিক্যাল স্টেপ পেলা। প্রথমে পেলা স্পোরোজয়েট, যেটা কিনা ব্লাড স্ট্রিমের মাধ্যমে লিভার সেলকে ইনফেক্ট করলো, এবং লিভার সেলের ভিতরে তারা কি হলো, সাইজনটে ডেভেলপ করলো, এবং সাইজনটের ভিতরে অনেকগুলো মেরোজয়েট থাকে, থাউজেন্ডস অফ মেরোজয়েট থাকে। ওকে, তো সাইজন্টের কাজ হচ্ছে গিয়ে রাপচার হওয়া। একটা পয়েন্ট মনে রাখবা অফ দ্য টপিক, যে সাইজন্টের কাজ হচ্ছে গিয়ে রাপচার হওয়া এবং সে মেরোজয়েটকে রিলিজ করে। সো সাইজন থেকে মেরোজয়েট রিলিজ হলো এবং কি করলো, মেরোজয়েট গুলো আরবিসি কে ইনফেক্ট করলো। ইন দ্য ইরিথ্রোসাইট, that means RBC, in the erythrocyte the merozoite develop into ring form. Ring form develop into trapezoid form which showed amoeboid motility. Finally, trapezoid form reach a certain stage of development to become a mature scion. A mature scion contains 8 to 32 merozoite which burst and releasing the merozoite into the circulation. Okay. The merozoite invade fresh erythrocyte, thus the cycle is repeated. After a few erythrocytic cycles, that RBC do not proceed to become trapezoid or scion, but instead develop into sexually differentiated form, the gametocyte. Female gametocyte is larger, that is called macrogametocyte, and male gametocyte is smaller, called microgametocyte. Okay. এখন দেখো লাইফ সাইকেল ইন মসকিটো। The mosquito feed gametocyte are ingested into the stomach. The gametocyte emerge from the infected blood cell, become gamete. The male gamete fuse with female gamete, producing a zygote. The zygote elongated into ookinete, which move through the stomach wall. The ookinete develop into oocyst. The oocyst grow and rupture, releasing sporozoid. The sporozoid migrate to the salivary gland, ready to be injected and renew the cycle. তাহলে তোমাদেরকে আমি একটু আগে যে মরফোলজিক্যাল স্টেজগুলো দেখালাম, যে হিউম্যান বডিতে কিছু মরফোলজিক্যাল স্টেজ থাকে, মসকিটোর মধ্যে কিছু মরফোলজিক্যাল স্টেজ থাকে, ওই স্টেজগুলো কিন্তু আমি হাইলাইট করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে তোমাদেরকে স্টেজগুলো একটু মনে রাখতে হবে। তাহলে এই দেখো ছবিটুকু দেখা যাচ্ছে, একটু মনে হয় ছোট, তাই না? Yes, sir. আচ্ছা, তোমাদের একজনকে আমাকে পড়ে শোনাতে পারবা? আমি যে কথাগুলো বললাম, কারো কাছে কি প্রিন্ট আউট কপি বা কম্পিউটারে কপিটুকু আছে নাকি? আচ্ছা, না পারলে আমি বলতেছি। তাহলে প্রথমে কি ছিল, লাইফ সাইকেল ইন হিউম্যান। কি বলছিলাম আমরা, টু স্টার্ট এ লাইফ সাইকেল। এটা হচ্ছে একটা মসকিটো, মসকিটো। ঠিক আছে, আমার পয়েন্টারটুকু দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে এটা মসকিটো, মসকিটো হিউম্যানকে বাইট করলো। তাহলে আমরা কি বলছিলাম, লাইফ সাইকেল ইন হিউম্যান। To start the cycle, an infected female Anopheles mosquito inject sporozoid into the skin while feeding. তাহলে দেখো স্কিন হিউম্যান একটা আর্মের মধ্যে মসকিটো বাইট করলো এবং সে কি ইন্ট্রোডিউস করলো, স্পোরোজয়েড। ওকে, the sporozoid enter the blood stream and are carried to the liver where they infect liver cell. তাহলে ব্লাড স্ট্রিমের মাধ্যমে তারা কোথায় চলে গেল, লিভারে চলে গেল। হ্যাঁ, তাহলে লিভারে থাকে হেপাটোসাইট, ওইটাকে আমরা বলতেছি লিভার সেল, এবং দে ইনফেক্ট লিভার সেল। কেন ইনফেক্ট করলো, কারণ লিভার সেলের কাছে মানে হেপাটোসাইটের কাছে স্পোরোজয়েটের জন্য রিসেপ্টর থাকে। ওকে, আচ্ছা, উইদিন লিভার সেল দ্য প্যারাসাইট ডেভেলপ ইনটু সাইজন।
ছবিটাকে আমি আরেকটু করে জুম করি। দেখা যাচ্ছে? এই দেখো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হেপাটোসাইট ইনফেক্টেড হলো, ইনফেক্টেড লিভার সেলের মধ্যে কি ডেভেলপ করলো? সাইজন। ওকে? আর আমি তোমাদেরকে একটা কথা বলছি, সার্জেন্টের কাজ হচ্ছে গিয়ে রাপচার হওয়া। সার্জেন্টের ভিতরে সবসময় মেরোজয়েড থাকে। দেখো ছোট, ছোট দানাদার স্ট্রাকচার আছে। মেরোজয়েড এবং সার্জেন্টের কাজ হচ্ছে গিয়ে রাপচার হওয়া। The সাইজন rupture releasing thousands of individual merozoite into the bloodstream. ওকে? তাহলে লিভারের মধ্যে, লিভার সেলের মধ্যে সাইজন ডেভেলপ করলো। সাইজনটা একসময় রাপচার হলো। সাইজন থেকে মেরোজয়েড গুলা রিলিজ হলো। মেরোজয়েড রিলিজ হয়ে ব্লাড স্ট্রিমে চলে আসলো এবং কাকে ইনফেক্ট করলো? মেরোজয়েড ইনফেক্ট রেড ব্লাড সেল। ওকে? জি স্যার। আচ্ছা, রেড ব্লাড সেলে যাওয়ার পরে কি হলো? ইন দ্য ইরেক্টোসাইট দ্য মেরোজয়েড ডেভেলপ ইনটু রিং ফর্ম। ইন দ্য আরবিসি এই দেখো রিং ফর্মে তারা ডেভেলপ হলো। রিং ফর্ম ডেভেলপ ইনটু ট্রপোজয়েড ফর্ম হুইচ শোড অ্যামিবয়েড মোটিলিটি। রিং ফর্মটা এরপরে ট্রপোজয়েড ফর্মে কনভার্ট হয়ে গেল। এগুলো জাস্ট একটা মরফোলজিক্যাল স্টেজ, তার রূপান্তর হচ্ছে। ওকে? ফাইনালি জি স্যার। ট্রপোজয়েড ফর্ম a rich form reaches a certain stage of development to become mature সাইজন। তাহলে এই যে মেরোজয়েড আরবিসি কে ইনফেক্ট করলো, তারা রিং স্টেজে ডেভেলপ হলো, তারপর ট্রপোজয়েড হলো, তারপর তারা সাইজন্টে কনভার্টেড হয়ে গেল। আর সাইজন্টের ভিতরে থাকে অনেকগুলা মেরোজয়েড। ওকে? এবং সাইজন্টের কাজ কি? এবং মেরোজয়েডকে রিলিজ করা। তাহলে a mature সাইজন containing 8 to 32 merozoid which burst and releasing the merozoid into the circulation. The merozoid invade fresh erythrocyte, thus the cycle is repeated. তাহলে এরকম একটা সাইকেল চলতে থাকবে। আরবিসি ইনফেক্টেড হবে, তার মধ্যে প্লাজমোডিয়াম স্পিসিস গুলা কি হবে? বিভিন্ন রূপান্তরিত হবে, সাইজনটে কনভার্ট হবে, সাইজন থেকে মেরোজয়েড রিলিজ হবে, আবার তারা নতুন আরবিসি কে ইনফেক্ট করবে। এরকম একটা সাইকেল কিন্তু চলতে থাকবে। হ্যাঁ? সো এই সাইকেল চলার পাশাপাশি আরেকটা ঘটনা ঘটে। সেটা কি? After a few electrocytic cycles, some of the merozoids that infect RBC do not proceed to become tropozoid or scion, but instead develop into sexually differentiated form, the gametocyte. তাহলে এরকম একটা স্টেজ চলতেছে, তারপরে একটা ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে যে মেরোজয়েড গুলা কি হলো? রিং, ট্রপোজয়েড, সাইজন এগুলাতে কনভার্ট না হয়ে কি হয়ে গেল? গ্যামেটোসাইটে কনভার্ট হয়ে গেল। ওকে? এবং গ্যামেটোসাইট ২ রকমের হয়। একটা হচ্ছে গিয়ে মেল, আরেকটা হচ্ছে গিয়ে ফিমেল। ওকে? যেটা ফিমেল গ্যামেটোসাইট সেটা লার্জার। তার নাম হচ্ছে ম্যাক্রো গ্যামেটোসাইট। ম্যাক্রো মানে বড়, তোমরা সবাই জানো। অ্যান্ড মেল গ্যামেটোসাইট ইজ স্মলার, কল্ড মাইক্রো গ্যামেটোসাইট। ওকে? তাহলে হিউম্যান বডিতে একটা ইলেকট্রোসাইটিক সাইকেল চলতেছে এবং তার পাশাপাশি কি হলো? কিছু গ্যামেটোসাইট তৈরি হলো। মেল এবং ফিমেল গ্যামেটোসাইট। এখন এই মানুষটাকে আরেকটা মশা কামড় দিল। ব্লাড মিল নিল। ব্লাড মিল নেওয়ার পরে এবার মসকিটোর বডির মধ্যে একটা লাইফ সাইকেল হবে। আচ্ছা। তাহলে দেখো মসকিটো কি করলো? সাক আউট করলো। ব্লাড সাক আউট করলো এবং সাক আউট করার পরে কি হলো? The mosquito feed gametocyte are ingested into the stomach. তাহলে মসকিটো ফিট করলো and gametocytes are কি হলো? The gametocyte are ingested in the stomach. The gametocyte emerge from the infected blood cell become gamete. The male gamete fuse with the female gamete producing a zygote. তাহলে মেল এবং ফিমেল গ্যামেট দুটোটা একসাথে ফিউজ হয়ে গেল। ফিউজ হওয়ার পরে তারা কি পরিণত হলো? জায়গা। জাইগোটে পরিণত হলো। এবার জাইগোটের পার্ট হলো জাইগোটটা এবার ইলংগেটেড হয়ে যাবে, লম্বাটে হয়ে যাবে। দেখো ছুরির মতো হয়ে গেছে অনেকটা। হ্যাঁ? তাহলে কি হলো? এই উকিনেটটা এবার স্টোমাক ওয়াল যেটা আছে সেটার মধ্যে পেনেট্রেট করবে। ছুরি যেমন পেটের মধ্যে ঢুকায় দেয়, এটাও দেখো উকিনেটটা কিন্তু
কি হয়ে গেল, লম্বাটে হয়ে গেল এবং সেটা পেনেট্রেট করলো, স্টোমাক ওয়ালের মধ্যে পেনেট্রেট করলো। The zygote elongate into ookinete which move through the stomach wall. The ookinete develop into oocyst. তাহলে ookinete, ধরো পয়েন্টারটা আসলে হাতে হ্যান্ডেল করা কঠিন। So ookinete converted into oocyst. The oocyst grow and rupture releasing sporozoid. তাহলে দেখো উকিনেটটা পেনেট্রেট করার পরে oocyst-এ কনভার্ট হলো এবং oocyst-এর ভিতরে কি থাকে, স্পোরোজয়েড থাকে। ওকে, এবং স্পোরোজয়েড গুলো রিলিজ হয়ে গেল oocyst থেকে এবং স্পোরোজয়েড মাইগ্রেট ইনটু দ্য salivary gland, ready to be injected and renew the cycle. ওকে, তাহলে তোমরা এই ছবি থেকে দেখতে পাচ্ছ যে একটা স্পোরোজয়েড ফর্মটা হচ্ছে ইনফেক্টিভ ফর্ম, যেটা মসকিটো বাইটের মাধ্যমে বডিতে এন্টার করে, ব্লাড সার্কুলেশনের মাধ্যমে লিভারে যায়, লিভার সেলকে ইনফেক্ট করে, লিভার সেলে এই স্পোরোজয়েডটা সাইজন্টে কনভার্ট হয়, সাইজন্টের মধ্যে মেরোজয়েড থাকে এবং সাইজন্টের কাজ হচ্ছে রাপচার হওয়া, সে মেরোজয়েডকে রিলিজ করবে, মেরোজয়েডটা আলটিমেটলি আরবিসি কে ইনফেক্ট করবে এবং আরবিসি কে ইনফেক্ট করার পরে তারা রিং স্টেজ ট্রপোজয়েড ফর্ম, এরপরে সাইজন্টে কনভার্ট হবে, সাইজন থেকে মেরোজয়েড রিলিজ হবে, সেটা নতুন আরবিসি কে ইনফেক্ট করবে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে কিছু গ্যামেটোসাইট তৈরি হয়, মেল এবং ফিমেল গ্যামেটোসাইট, যেগুলো তুমি ব্লাড স্ট্রিমে পাবা। তো মসকিটো যখন নতুন কোনো মসকিটো বাইট করে, সেটা ব্লাড সাক করার সময় গ্যামেটোসাইট গুলোকে টেনে নেয়, গ্যামেটোসাইট গুলো গ্যামেটে পরিণত হয়, গ্যামেট গুলো ফিউজ করে জাইগোটে কনভার্ট হয়, জাইগোট থেকে জাইগোটটা উকিনেটে কনভার্ট হয়, উকিনেটটা কি করে স্টোমাক ওয়ালকে পেনেট্রেট করে এবং oocyst-এ কনভার্ট হয়। oocyst-এর ভিতরে কিছু স্পোরোজয়েড পাবা এবং oocyst-টা রাপচার হয়ে স্পোরোজয়েড গুলো আলটিমেটলি কি করলো, স্যালাইভারি গ্ল্যান্ডে চলে গেল এবং নতুন হোস্টকে ইনফেক্ট করার অপেক্ষায় থাকলো। ওকে, তাহলে এটাই হচ্ছে গিয়ে তাদের লাইফ সাইকেল। সো একটু অ্যানিমেশনটা দেখ। দেখা যাচ্ছে জি অ্যানিমেশনটুকু স্যার দেখা বলা যাচ্ছে? হচ্ছে। হ্যাঁ, এটা মনে হয় একটু স্পিডটা একটু বেশি হয়ে গেছে না? জি স্যার, বোঝা যাচ্ছে না। এমনি বুঝতে পারতেছো কিনা? স্যার এরপরে ইভেন্ট মনে হয় ইভেন্ট গুলো অনেক হুম, ফাস্ট স্যার। ইভেন্ট গুলো ফাস্ট হয়ে গেছে না? আচ্ছা, এটা একটু Yes. কমাতে হবে। এগুলো আসলে ওই ভিডিও কেটে জিপ ফাইলে কনভার্ট করতে হয়, ওখানে আবার তোমার ওই যেটা বলে স্পিডটা কন্ট্রোল করার সময় একটু মানে আরেকটু কমায় দিতে হবে। তাহলে জিনিসগুলো তো বুঝতে পারতেছো। লিভার সেলকে ইনফেক্ট করার ফলে সাইজন্ট হলো, সাইজন্ট থেকে মেরোজয়েড রিলিজ হলো, সেটা আরবিসি কে ইনফেক্ট করলো। ওকে, তার মধ্যে কিছু স্টেজ পাইলা, এর মধ্যে কিছু কি হলো, মেল এবং ফিমেল গ্যামেটোসাইট হলো, ওইটা মসকিটো ফিডের মাধ্যমে কি হলো, ফিউজ হয়ে গ্যামেট দুইটা ফিউজ হয়ে জাইগোটে কনভার্ট হলো, জাইগোট থেকে উকিনেট, উকিনেট থেকে ওসিস্টের মধ্যে স্পোরোজয়েড থাকে এবং স্পোরোজয়েডটা আলটিমেটলি স্যালিভারি গ্ল্যান্ডে গিয়ে জমা হয়। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে গিয়ে আমাদের লাইফ সাইকেল। তাহলে আমি এখান থেকে এখন লিভ করি, পরবর্তী স্লাইডে যাই। এবার দেখো ক্লিনিক্যাল ফিচার। তো বেসিক্যালি ফিভার, আমি যেটা বললাম যে ম্যালেরিয়া ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে গিয়ে ফিভার। ওকে, এই ফিভারটা অনেক কারণে হয়ে থাকে। এটা আসলে এই যে আরবিসি রাপচার হলো এবং রাপচার হওয়ার পরে ডাব্লিউবিসি এরও এখানে কিছু রোল আছে, তারা কিছু সাইটোকাইন রিলিজ করে। আবার ম্যালেরিয়াল প্যারাসাইটের কিছু বলা হচ্ছে যে কিছু টক্সিক ম্যাটেরিয়াল থাকে। তো সবকিছু মিলায়ে ফিভারটুকু হয়ে থাকে। তো এটা পরীক্ষায় জিজ্ঞেস করবে না। যেটা ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে ফিভার। ম্যালেরিয়াল যে ফিভার অ্যাটাক বেসিক্যালি সেটা হয়, বলা হয় যে কাঁপুনি দিয়ে জ্বর আসবে, ঘাম দিয়ে জ্বর ছাড়বে। ঠিক আছে? তাদের ৩ টা স্টেজ থাকে।
একটা হচ্ছে কোল্ড স্টেজ, একটা হট স্টেজ, আর একটা হচ্ছে গিয়ে সোয়েটিং। ওকে, তাহলে কি হবে, কাঁপুনি দিয়ে জ্বর আসবে, এটাকে বলা হয় কোল্ড স্টেজ। এরপরে জ্বর, সেটা হচ্ছে হট স্টেজ, এবং ঘাম দিয়ে জ্বর থাকবে, সেটা হচ্ছে গিয়ে সোয়েটিং। তাহলে এই তিনটে স্টেজ তুমি পাবা, কোল্ড স্টেজ, হট স্টেজ এবং সোয়েটিং। ওকে, তাহলে ম্যালেরিয়াল যে ফিভার, it starts with a cold stage rigor in which the patient shivers and feels cold even though his or her temperature is rising. A hot stage follow in which the temperature rises to its maximum, headache is severe, and there are back and joint pain, vomiting, and diarrhea. The final stage is when the patient perspires, the temperature falls, the headache and other pain are relieved, and the patient feel exhausted. মানে একই কথা, কাঁপুনি দিয়ে জ্বর আসবে, ঘাম দিয়ে জ্বর ছাড়বে। ওকে, তাহলে এই জ্বরটা দেখো, এখানের মধ্যে আমরা যখন এদের লাইফ সাইকেল স্টেজটুকু দেখি, হ্যাঁ, এখানে দেখো, খেয়াল করে দেখো, যখনই আরবিসি থেকে আরবিসি থেকে রাপচার হয়ে, আরবিসি টুকু রাপচার হয়ে মেরোজয়েড গুলো রিলিজ হচ্ছে, তখনই কিন্তু ফিভার স্পাইক গুলা দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা যেটা বলছিলাম যে টার্সিয়ান ফিভার এবং কোয়ার্টান ফিভার, টার্সিয়ান ফিভার যেটা হবে সেটা হচ্ছে কি 48 ঘন্টার মাথায় গিয়ে হবে। দেখো, তাহলে এখানে কি হচ্ছে, যতবারই আরবিসি রাপচার হচ্ছে মেকানিক্যাল লাইসিসের মাধ্যমে, মেরোজয়েড গুলো ব্লাড স্ট্রিমে রিলিজ হচ্ছে, তখনই কিন্তু জ্বরটা পিকে চলে যাচ্ছে। নর্মাল টেম্পারেচার 98, সেখান থেকে টেম্পারেচার বেড়ে গেল। তারপর দেখো তাদের লাইফ সাইকেল, তারা কি করে, আরবিসি কে আবার নতুন নতুন আরবিসি কে ইনফেক্ট করে, ওই সময় কিন্তু ফ্ল্যাট লাইন। আবার যখন নতুন আরবিসি রাপচার হয়ে গেল এবং কি হলো, মেরোজয়েড গুলো ব্লাড স্ট্রিমে রিলিজ হলো, তখন আবার ফিভার আসলো। তাহলে এই জন্য প্লাজমোডিয়াম ভাইভেক্স ওভালি, ওকে, এবং ফ্যালসিপেরাম, ফ্যালসিপেরামে আসলে ইরেগুলার ফিভার প্যাটার্ন থাকে, কিন্তু এই যে প্লাজমোডিয়াম ভাইভেক্স এবং ওভালি, ওদেরকে বলা হয় বেনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। ওকে, এখানে দেখো 48 ঘন্টার মাথায় গিয়ে ফিভার স্পাইক গুলা পাচ্ছ। আর যেটা কোয়ার্টান, সেটাকে দেখো 72 আওয়ার ফিভার স্পাইক। এখানে কি হচ্ছে গিয়ে, আরবিসির রাপচার হওয়াটা একটু টাইম কনজিউমিং ইন কেস অফ প্লাজমোডিয়াম ম্যালেরি, সেটা একবার আরবিসি রাপচার হলো, ফিভার স্পাইক দেখা গেল, এরপরে একদম 72 ঘন্টার মাথায় গিয়ে আবার ফিভার স্পাইক দেখা গেল। দ্যাট মিনস আমরা ফলো করতে পারতেছি, সেটা হচ্ছে কি, যতবারই আরবিসি রাপচার হচ্ছে এবং মেরোজয়েড গুলো ব্লাড স্ট্রিমে রিলিজ হচ্ছে, ততবারই জ্বর দেখা যাবে, এবং তার মাঝখানে কিছু ইন্টারভেল থাকবে। ওকে, সো প্লাজমোডিয়াম ফেলসিপেরামেরটা দেখা যায় যে একটু ইরেগুলার ফিভার প্যাটার্ন থাকে। ওকে, প্লাজমোডিয়াম ফেলসিপেরামটাই সব থেকে খারাপ, ওই জন্য বলা হয় মেলিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া। যদিও টার্সিয়ান শব্দটুকু ইউজ করা হচ্ছে, কিন্তু তাদের ফিভার স্পেকটা একটু ইরেগুলার প্যাটার্নেরই হয়ে থাকে। আচ্ছা, সো ফিভার থেকে এত বেশি কোশ্চেন করবে না, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটা পড়ালাম। এখানে পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে ম্যালেরিয়াতে কোন ধরনের অ্যানিমিয়া হয় এবং কেন হয়, কজেস অফ অ্যানিমিয়া ইন ম্যালেরিয়া। ওকে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রথমটা হচ্ছে গিয়ে লাইসিস। আরবিসি তোমরা লাইফ সাইকেলে দেখছো, লাইফ সাইকেলটা ডাইরেক্টলি পরীক্ষায় জিজ্ঞেস করবে না, রিটেনেও আসবে না, কিন্তু লাইফ সাইকেল যে স্টেজ আছে, সেটা যদি তুমি না বুঝো, তুমি এগুলো আনসার করতে পারবে না। তাহলে অ্যানিমিয়া, অ্যানিমিয়া কেন ডেভেলপ করতেছে, ডিউ টু মেকানিক্যাল লাইসিস অফ আরবিসি। এই যে মেরোজয়েডটা আরবিসি কে লাইসিস করাই দিল, এই কারণে অ্যানিমিয়া ডেভেলপ করে। ওকে, পরীক্ষা জিজ্ঞেস করা হয় কোন ধরনের অ্যানিমিয়া ডেভেলপ করে ইন কেস অফ ম্যালেরিয়া, তোমাদের আনসার হবে হিমোলাইটিক অ্যানিমিয়া, আনসার হবে হিমোলাইটিক অ্যানিমিয়া। ওকে, এর পাশাপাশি আরো কিছু কারণে অ্যানিমিয়া হয়, যেমন স্প্লেনিক রিমুভাল অফ বোথ ইনফেক্টেড আরবিসি এন্ড আনইনফেক্টেড আরবিসি কোটেড উইথ ইমিউন কমপ্লেক্স। ওকে, তো একটা আরবিসি কে যখন ম্যালেরিয়াল প্যারাসাইট প্লাজমোডিয়াম ইনফেক্ট করে,
ওই আরবিসির এগেনস্টে কিছু অ্যান্টিবডি তৈরি হয় এবং অ্যান্টিবডি গুলো আরবিসি মেমব্রেনের গায়ে কি হয়, অ্যাটাচ হয়। ওকে, তো এইসব অ্যান্টিবডি কমপ্লেক্স যেসব আরবিসিতে আছে সেগুলাকে স্প্লিন রিমুভ করে দেয়, এটা একটা কজ। এরপর হচ্ছে বোন ম্যারো সাপ্রেশন লিডিং টু ডিক্রিজ আরবিসি প্রোডাকশন। তারপর হচ্ছে ইনক্রিজ ফ্রাজিলিটি অফ আরবিসি এবং অটোইমিউন লাইসিস অফ কোটেড আরবিসি। তাহলে কিছু কিছু আরবিসি আছে যেগুলোর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয় এবং এগুলা অটোইমিউন হিমোলাইসিস হয়ে যায়। ঠিক আছে, তো এই যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো তোমাদের সবাইকে ভালো করে মনে রাখতে হবে। তো পরীক্ষার মধ্যে প্রথম যে পয়েন্টটা তোমাকে আনসার করতে হবে সেটা হচ্ছে গিয়ে মেকানিক্যাল লাইসিস। মেকানিক্যাল লাইসিস মানে কি? লাইসিস অফ আরবিসি ডিউ টু রিলিজ অফ মেরোজয়েড, এবং অ্যানিমিয়াটাকে বলা হবে হেমোলাইটিক অ্যানিমিয়া। ওকে, এটা কিন্তু পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। এরপরে দুইটা ইম্পর্টেন্ট টার্ম আছে, একটা হচ্ছে রিলাপস আর একটা হচ্ছে রিক্রুডেন্স। রিলাপস এবং রিক্রুডেন্স, ওকে, পরীক্ষার জন্য এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, এটা সবসময়ের জন্য ইম্পর্টেন্ট। রিলাপস কাকে বলবা? In Plasmodium vivax and Plasmodium ovale, two kinds of sporozoite are seen, some of which multiply inside hepatic cell to form cyzone and other persist and remain dormant. The resting form are called hypnozoite. From time to time, some are activated to become cyzone and release merozoite, which go on infecting RBC, producing clinical relapse. তাহলে এখন তোমরা যদি দেখো, তোমরা যদি লাইফ সাইকেল চিন্তা করো প্লাজমোডিয়ামের, যে মশার কামড়ের কারণে আলটিমেটলি স্পোরোজয়েডটা এন্টার করছিল বডিতে এবং সেটা লিভার সেলকে ইনফেক্ট করলো। সো লিভার সেলে তারা কিসে কনভার্ট হয়? সাইজন্টে কনভার্ট হয়। সাইজন্টের ভিতরে মেরোজয়েড থাকে এবং সেটা রাপচার করে মেরোজয়েড গুলো ব্লাড স্ট্রিমে রিলিজ হয় এবং মেরোজয়েড গুলো আরবিসি কে ইনফেক্ট করে মেকানিক্যাল লাইসিস করায়, এই কারণে ফিভার হচ্ছে। ওকে, তো ইন কেস অফ প্লাজমোডিয়াম ভাইভেক্স এবং ওভালি, ভাইভেক্স এবং ওভালির ক্ষেত্রে কিছু ব্যতিক্রম দেখা যায়। সেটা কি জিনিস? সেটা হচ্ছে গিয়ে এই যে স্পোরোজয়েড যেটা ছিল সেটা সাইজন্টে কনভার্ট হওয়ার পাশাপাশি কিছু ডোরম্যান্ট স্টেজে থাকে বা রেস্টিং ফেজে থাকে। মানে কিছু স্পোরোজয়েড সাইজন্টে কনভার্ট হলো আর কিছু সাইজন্টে কনভার্ট না হয়ে একটা রেস্টিং ফেজ, একটা হাইবারনেশনে চলে যায়। ওকে, ওই রেস্টিং ফর্মের নাম হচ্ছে গিয়ে হিপনোজয়েড। হিপনোস কথাটার মানে হচ্ছে গিয়ে স্লিপ। দ্যাট মিনস তারা সাইজেন্টে কনভার্ট হওয়ার পাশাপাশি হিপনোজয়েডও কনভার্ট হয় এবং সেটা বেসিক্যালি কিছু করে না, লিভার সেলের মধ্যে তারা কিছু করে না, জাস্ট তারা পারসিস করে বা ডরমেন্ট থাকে। ওকে, মানে ঘুমন্ত অবস্থায় থাকে। তো দেখা যায় যে তারা টাইম টু টাইম মাঝে মাঝে অ্যাক্টিভেটেড হয়ে যায়। এই হিপনোজয়েড গুলা মাঝে মাঝে অ্যাক্টিভেট হয় এবং তারা সাইজেন্টে কনভার্ট হয় এবং সাইজন্টের মধ্যে আলটিমেটলি মেরোজয়েড ডেভেলপ করে এবং সেটা সাইজনকে রাপচার করায় চলে এসে আরবিসি কে ইনফেক্ট করে ক্লিনিক্যাল ফিচার ডেভেলপ করে। জিনিসটা তোমরা বুঝছো কিনা? স্যার, একবার হিল হয়ে যাওয়ার পরে পুরো আবার নতুন করে ক্লিনিক্যাল সিম্পটমস গুলো দেখা যাবে রিল্যাপসের ক্ষেত্রে? রাইট 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 রাইট, মানে কথা হচ্ছে গিয়ে অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ দেওয়ার পরেও এরকম ঘটনা ঘটতে পারে ইন কেস অফ কিসে? প্লাজমোডিয়াম ভাইভেক্স এবং ওভালির ক্ষেত্রে। ওকে, আমাদের দেশের ক্ষেত্রে প্লাজমোডিয়াম ফেলসিপারাম ইনফেকশনটাই সব থেকে বেশি হয়, তারপরে আসে প্লাজমোডিয়াম ভাইভেক্স। ম্যালেরিয়া ওভালি এটা আমাদের দেশে দেখা যায় না, কিন্তু প্লাজমোডিয়াম ভাইভেক্স এবং ওভালির ক্ষেত্রে আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করি, সেখানে দেখা যাচ্ছে একটা মানুষ ম্যালেরিয়া থেকে সেরে উঠলো, ড্রাগস নেওয়ার পরেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে যে লিভার সেলের মধ্যে যে স্পোরোজয়েডটুকু ইনফেক্ট করলো সেটা সার্জেন্টের কনভার্ট হওয়ার পাশাপাশি হিপনোজয়েড নামে আরেকটা ফর্মে কনভার্ট হয়। আর এই হিপনোজয়েড স্টেজটা কিন্তু ইনঅ্যাক্টিভ স্টেজ। ওকে, এই ইনঅ্যাক্টিভ স্টেজটা যে কোনো সময় অ্যাক্টিভেট হয়ে সার্জেন্টে কনভার্ট হয়
এবং সার্জেন্টের মধ্যে মেরোজয়েড ডেভেলপ করে এবং সার্জেন্টকে রাপচার করে মেরোজয়েড রিলিজ হয়ে আরবিসি কে ইনফেক্ট করে ক্লিনিক্যাল রিলাপস মানে ওই যে আবার ম্যালেরিয়ার যে ফিভার আছে সেটা ডেভেলপ করে। ওকে? তাহলে এই কন্ডিশনটাকে বলা হয় রিলাপস। ঠিক আছে? তাহলে রিলাপস কোত্থেকে হবে? আমি যদি এক কথায় বলি এল দিয়ে মনে রাখবা। রিলাপস হয়ে থাকে লিভার থেকে। ওকে? রিলাপসটা হয় লিভার থেকে। তাহলে এখানে দেখো তোমাদেরকে যে আমি যে লাইফ সাইকেলটুকু দেখাইছিলাম, স্পোরোজয়েডটা লিভার সেলকে ইনফেক্ট করার পরে সাইজনটে কনভার্ট হচ্ছে। তার মাঝামাঝি কিছু স্পোরোজয়েড ডরমেন্ট স্টেজে থাকে। ওকে? তাহলে এখান থেকে আল্টিমেটলি রিলাপস হতে পারে। ওকে? আচ্ছা। এবার আসো রিক্রুডেন্স। In Plasmodium falciparum and Plasmodium malariae, initial tissue phase disappear completely and no hypnozoite are found. However, small number of erythrocytic parasite persist in the bloodstream. In due course of time, they multiply to reach significant number, resulting in clinical disease. তো প্লাজমোডিয়াম ফেলসিপেরাম এবং ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা হিপনোজয়েড স্টেজটুকু পাবো না। হিপনোজয়েড স্টেজটুকু কোথায় পাচ্ছি? ভাইবেক্স এবং ওভালির ক্ষেত্রে। এটা পয়েন্টটুকু মনে রাখতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে আরবিসির মধ্যে যে লাইফ সাইকেলটুকু চলে, ঠিক আছে? ওখানের মধ্যে ওষুধ দিয়ে সুস্থ হওয়ার পরও অনেক সময় কিছু প্যারাসাইট রয়ে যায়। স্মল নাম্বার অফ ইরেথ্রোসাইটিক প্যারাসাইট পারসিস্ট ইন দ্য ব্লাড স্ট্রিম এবং আল্টিমেটলি দেখা যায় ওখান থেকে আরবিসি যে স্টেজটুকু সেটা আবার ডেভেলপ করে। মোট কথা রিক্রুডেন্সটা আরবিসি তে হয় এবং রিলাপসটা হয় লিভার থেকে। এই পয়েন্টটুকু একটু মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে লিভারে তুমি হিপনোজয়েড ফর্ম পেলা, সেটা অ্যাক্টিভেট হলো। এই কন্ডিশনটাকে রিলাপস বলবা এবং এটা হয় প্লাজমোডিয়াম ভাইবেক্স এবং ওভালির ক্ষেত্রে। এবং আরবিসির মধ্যে পেশেন্ট ম্যালেরিয়া থেকে সুস্থ হয়ে গেল, কিন্তু আরবিসির মধ্যে কিছু স্টেজ, কিছু ইলেকট্রোসাইটিক প্যারাসাইট রয়ে যায় এবং ওখান থেকে যখন আবার ক্লিনিক্যাল ফিচার ডেভেলপ করে সেই কন্ডিশনটার নাম হচ্ছে রিক্রুডেন্স। ওকে? তারা রিলাপস এবং রিক্রুডেন্স এর মধ্যে ডিফারেন্স কি? রিলাপসটা হয় লিভার সেল থেকে, রিক্রুডেন্সটা হয় আরবিসি থেকে। রিলাপসটা হয় প্লাজমোডিয়াম ভাইবেক্স এবং ওভালির ক্ষেত্রে এবং রিক্রুডেন্সটা হয় প্লাজমোডিয়াম ফেলসিপেরাম এবং ম্যালেরিয়ার ক্ষেত্রে। এই দুইটা পয়েন্ট মনে রাখলেই হবে। ঠিক আছে? এবার দেখো ডিফারেন্স বিটুইন দ্য 4 ম্যালেরিয়াল প্যারাসাইট। এই যে প্লাজমোডিয়াম ফেলসিপেরাম, ভাইবেক্স, ম্যালেরি এবং ওভালি, এই ৪ টার মধ্যে কিছু ডিফারেন্স আছে। ওকে? এই ডিফারেন্স গুলো তোমাদেরকে একটু পড়তে হবে। এখানের মধ্যে সবগুলো পয়েন্ট অ্যাকচুয়ালি লাগবে না। সবগুলো পয়েন্ট এখানে লাগবে না, কিন্তু কিছু পয়েন্ট ভাইভাতে সবসময় জিজ্ঞেস করে। তাহলে এই যে জিনিসটুকু, এই যে ডিফারেন্সটুকু, এটা কিন্তু আমি তোমাদেরকে নোটে প্রোভাইড করছি। তোমাদেরকে এটা একটু পড়ে নিতে হবে। ওকে? তাহলে এখানে দেখো, প্রথমে যে প্যারাসাইটিক চেঞ্জ। ওকে? এখানে ভাইবেক্স, ফালসিপারাম, ম্যালেরি, ওভালি। তাহলে প্যারাসাইটিক চেঞ্জ এর মধ্যে দেখতেছো ফর্ম সিন ইন পেরিফেরাল ব্লাড স্মিয়ার এক্সামিনেশন। ওকে? তাহলে দেখো প্লাজমোডিয়াম ভাইবেক্স এর মধ্যে তুমি কোন ফর্ম পাবা, ফেলসিপারামের মধ্যে কোন ফর্ম পাবা। সো প্লাজমোডিয়াম ভাইবেক্স এর মধ্যে তুমি ট্রপোজয়েড পাবা, গ্যামেটোসাইট পাবা, সাইজন পাবা এবং প্লাজমোডিয়াম ফেলসিপারামের ক্ষেত্রে রিং ফর্ম, আর্লি ট্রপোজয়েড এবং গ্যামেটোসাইট। বেসিক্যালি খুব একটা ডিফারেন্স তুমি পাচ্ছ না। ওকে? এখানে যে রিং ফর্মটুকু আছে, এই শব্দটুকু ইম্পর্টেন্ট। রিং ফর্ম তুমি প্লাজমোডিয়াম ভাইবেক্সে পাচ্ছ, প্লাজমোডিয়াম ফেলসিপারামে পাচ্ছ। ওকে? সো এখানের মধ্যে পরীক্ষা যেটা জিজ্ঞেস করা হয়, প্লাজমোডিয়াম ফেলসিপারামে ইনফেকশনে আরবিসির মধ্যে তুমি মোর দেন 1 পাবা। মোর দেন 1 পাবা। এই যে রিং ফর্মটুকু আছে প্লাজমোডিয়াম ফেলসিপারামে, ইনফেকশনের ক্ষেত্রে
আরবিসি তে তুমি অনেকগুলা রিং ফর্ম পাবা, মাল্টিপল রিং ফর্ম পাবা। কিন্তু ভাইবেক্স এর ক্ষেত্রে তুমি রিং ফর্ম পাবা একটা। আমরা বেসিক্যালি কথাবার্তা বলবো প্লাজমোডিয়াম ভাইবেক্স এবং ফেলসিপ্যারাম নিয়ে, যেহেতু এই দুইটাই আমাদের দেশে পাওয়া যায়, তার মধ্যে ফেলসিপ্যারামটা বেশি কমন। তাহলে পরীক্ষায় জিজ্ঞেস করা হয় এই যে রিং ফর্ম বা রিং ট্রপোজয়েড, এটা আমরা আরবিসির মধ্যে পাবো। তো যদি আরবিসির ভিতরে তুমি মাল্টিপল রিং ফর্ম পাও, মানে একের অধিক ট্রপোজয়েড ফর্ম পাও, সেটা কি? তোমার আনসার হবে সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ফেলসিপ্যারাম। আর এই রিং ফর্মটা একটা আরবিসির মধ্যে একটা রিং ফর্ম পেলা, সেটা কি হবে? সেটা হবে প্লাজমোডিয়াম ভাইভেক্স। ওকে, এই পয়েন্টটা তোমাদেরকে মনে রাখতে হবে। এখানে অনেকগুলো পয়েন্ট আছে, কিন্তু এখানের মধ্যে পরীক্ষা যেটা জিজ্ঞেস করা হয় সেটা হচ্ছে মাল্টিপল রিং ফর্ম তুমি কোন ক্ষেত্রে পাবা। আরবিসির ভিতরে মাল্টিপল রিং ফর্ম তুমি কোন ক্ষেত্রে পাবা? তোমার আনসার হবে প্লাজমোডিয়াম ফেলসিপ্যারাম ইনফেকশনে। ঠিক আছে, এই পয়েন্টটুকু মনে থাকবে কিনা? জি জি মনে স্যার। স্যার। থাকবে? হ্যাঁ, জি স্যার। এখানে অনেক কথাই লেখা আছে, কিন্তু আমার পরীক্ষা যেটা স্পেসিফিক ভাবে লাগবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। ওকে, আচ্ছা। এরপরে আসে গেমেটোসাইট। প্লাজমোডিয়াম ফেলসিপ্যারামের যে গেমেটোসাইটটুকু আছে সেটা শেপ দেখো, কি শেপ আছে? লেখাটুকু দেখা যাচ্ছে? ব্যানানা শেপ স্যার। জি স্যার। ব্যানানা শেপ। পরীক্ষায় কিন্তু এটা জিজ্ঞেস করে, ইন কেস অফ প্লাজমোডিয়াম ফেলসিপ্যারাম ইনফেকশন গ্যামেটোসাইট গুলা দেখতে কিরকম? তোমাদের আনসার হবে ব্যানানা শেপ। আর প্লাজমোডিয়াম ভাইভেক্স এর ক্ষেত্রে কিরকম শেপ? স্পেরিক্যাল। স্ফেরিক্যাল। স্ফেরিক্যাল মানে গোলাকার, তাই না? আচ্ছা, দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট পেলা। হ্যাঁ, আরেকটা হচ্ছে গিয়ে আরবিসির, এই যে আমাদের ম্যালেরিয়াল প্যারাসাইট গুলা, প্লাজমোডিয়াম গুলা যখন আরবিসি কে ইনফেক্ট করে, তখন আরবিসি কিছু চেঞ্জ হয়। ওকে, তার মধ্যে ফেলসিপ্যারাম ইনফেকশনে আরবিসি তুমি নরমাল ইন সাইজ পাবা। ওকে, নরমাল ইন সাইজ। কিন্তু প্লাজমোডিয়াম ভাইভেক্স আরবিসি ইনফেক্ট করে ইয়াঙ্গার আরবিসি কে। মানে কোনটাকে বলতো? ইয়াঙ্গার আরবিসি। ম্যাচিউর আরবিসির আগের স্টেজের নাম কি বলতে পারবা? রেটিকুলোসাইট। হ্যাঁ, আমরা যখন ব্লাড সেলগুলোর ডেভেলপমেন্ট দেখি, আরবিসি বলো, ডাব্লিউবিসি বলো, প্লাটিলেট বলো, ওগুলা যখন ইয়াঙ্গার স্টেজে থাকে ওগুলো বড় থাকে। ঠিক আছে, তোমরা ছবি আঁকছো ফিজিওলজিতে, এগুলো ছবি দেখছো, যেগুলা ইয়াঙ্গার স্টেজে থাকে সেগুলো বড় থাকে, যখন ম্যাচিউর হয় তখন তারা ছোট হয়ে যায়। ঠিক আছে, সো প্লাজমোডিয়াম ভাইভেক্স ইনফেক্ট করে রেটিকুলোসাইটকে, যেটা কিনা আমাদের যে নরমাল আরবিসি আছে তার থেকে সাইজে বড়। ওকে, তাহলে আরবিসি সাইজ এখানে তুমি কি পাবা? এনলার্জ পাবা। ঠিক আছে, ইন কেস অফ প্লাজমোডিয়াম ফেলসিপ্যারাম আরবিসি সাইজটা কিন্তু নরমাল থাকবে। ওকে, এরপরে সেলের মধ্যে কিছু স্ট্রাকচার পাওয়া যায়। প্লাজমোডিয়াম ইনফেকশন করার পরে আরবিসির মধ্যে কিছু স্ট্রাকচার পাওয়া যায়। সো ইন কেস অফ প্লাজমোডিয়াম ফেলসিপ্যারাম ইনফেকশন তুমি মরার ক্লেফট পাবা। মরার ক্লেফট, এটা কি বললো? লার্জ রেড স্পট। আর ইন কেস অফ প্লাজমোডিয়াম ভাইরাস ইনফেকশন আরবিসির মধ্যে তুমি শাফনার ডট পাবা, স্মল রেড ডট। এখানে লার্জ রেড স্পট পাবা, আর এখানে স্মল রেড ডট। তো এগুলোর নাম দেওয়া হয়েছে আর কি, বিজ্ঞানীর নাম অনুসারে যারা আইডেন্টিফাই করছিল তাদের নামে নামকরণ করা হয়েছে। এখানে বলা হচ্ছে মরার ক্লেফট, আর এখানে হচ্ছে শাফনার ডট। ওকে, তাহলে বেসিক্যালি তোমাদেরকে এই যে এতগুলা ডিফারেন্স, তার মধ্যে পরীক্ষার জন্য কি কি ইম্পর্টেন্ট? মাল্টিপল রিং ফর্ম তুমি প্লাজমোডিয়াম ফেলসিপ্যারামে পাবা, সিঙ্গেল রিং পাবা প্লাজমোডিয়াম ভাইভেক্স ইনফেকশনে। রিংটা তুমি কোথায় অবজার্ভ করবা? আরবিসির মধ্যেই অবজার্ভ করবা। ওকে, আচ্ছা। তারপরে গেমেটোসাইট। প্লাজমোডিয়াম ফেলসিপ্যারামের গেমেটোসাইটটা হচ্ছে ব্যানানা শেপ, আর ভাইভেক্সের গেমেটোসাইটটা হচ্ছে স্ফেরিক্যাল, গোলাকার। ওকে, তারপরে আরবিসি।
ইন কেস অফ প্লাজমোডিয়াম ফেলসিপারাম ইনফেকশন আরবিসি সাইজটুকু তুমি নরমাল পাচ্ছ, কিন্তু ভাইভেক্স ইনফেকশনে তুমি যখন আরবিসি কে অবজার্ভ করবা সেটা দেখবা তুমি এনলার্জ। আর প্লাজমোডিয়াম ফেলসিপারামে কিছু তুমি স্পট পাবা, তাদের নাম হচ্ছে আরবিসির মধ্যে কিছু স্পট পাবা, তাদের নাম হচ্ছে মরার ক্লেফট। আর ভাইভেক্স ইনফেকশনে আরবিসির মধ্যে কিছু স্পট পাবা, তাদের নাম হচ্ছে গিয়ে শাফনার ডট। ওকে, তাহলে এই যে পয়েন্ট এগুলা, এই পয়েন্টগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে, এগুলা পরীক্ষা জিজ্ঞেস করে। ওকে, তাহলে আমি এখানে ছবি দেখাচ্ছি, এই দেখো প্লাজমোডিয়াম ফেলসিপারামে রিং ফর্ম পাইলা দুইটা, কিন্তু ভাইভেক্সে তুমি রিং ফর্ম পাবা একটা, আরবিসির মধ্যে একটাই রিং ফর্ম পাবা। ওকে, এই তাহলে এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। দেখো গ্যামেটোসাইট ইন কেস অফ প্লাজমোডিয়াম ফেলসিপারামে এটা হচ্ছে বানানা শেপ। ওকে, কিন্তু ভাইভেক্স ইনফেকশনে স্ফেরিক্যাল শেপ। ওকে, তাহলে এই কয়েকটা পয়েন্ট তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ভাইবার জন্য। আর মাঝে মাঝে আমাদের পরীক্ষায় ডিফারেন্স বিটুইন প্লাজমোডিয়াম ফেলসিপারাম এবং ভাইভেক্স আসে, সেক্ষেত্রে তোমাদেরকে এই পয়েন্টগুলো একটু মনে রাখতে হবে, একটু শর্ট ফর্মে শিখে রাখবা কিছু কিছু পয়েন্ট, 4-5টা পয়েন্ট, এগুলো রিটেনে আসলে যাতে লিখতে পারো। এবার আসো প্লাজমোডিয়াম ফেলসিপারাম। কটা বাজে বলো তো আমাকে? 52। 52। ঠিক আছে, আমাদের কিন্তু প্লাজমোডিয়ামটা কিন্তু একটু বড় আছে। ওকে, তাহলে প্লাজমোডিয়ামে তোমরা প্রথমে লাইফ সাইকেলটুকু জানলা, লাইফ সাইকেলটুকু জানার পরে দুটো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পেলা, একটা হচ্ছে রিলাপস আর একটা হচ্ছে রিক্রুডেন্স। ওকে, তারপরে যেটা পেলা সেটা হচ্ছে গিয়ে 4টা স্পিসিসের মধ্যে ডিফারেন্স, তার মধ্যে বেসিক্যালি যেগুলো লাগে সেগুলোই তোমাদেরকে আমি বললাম। ওকে, এখনো কিন্তু আমাদের অর্ধেক পড়া বাকি, অর্ধেকের মতো পড়া বাকি। এখন আমরা যেটা পড়তে যাব সেটা হচ্ছে গিয়ে প্লাজমোডিয়াম ফেলসিপারাম, যেটা সব থেকে খারাপ। ঠিক আছে, so the name falciparum comes from the characteristic sickle shape of the gametocyte of this species. মানে প্লাজমোডিয়াম ফেলসিপারাম এটা অনেকটা দেখতে কি বলবো বানানা শেপ বা কাস্তের মতো বাঁকানো। ওকে, so this is highly pathogenic of all the plasmodia and hence the name malignant tertius or pernicious malaria for its infection. The disease has a high rate of complication and unless treated is often fatal. The species is responsible for almost all death caused by malaria. তাহলে ম্যালেরিয়াতে মানুষ মারা যায়। ওকে, সেটা কোন স্পিসিসের মাধ্যমে? সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ফেলসিপারামের মাধ্যমে। এটাই হচ্ছে গিয়ে 4টা স্পিসিস বা 5টা স্পিসিসের মধ্যে সবথেকে খারাপ। ওকে, সো প্লাজমোডিয়াম ফেলসিপারামের যে কমপ্লিকেশন গুলা এই স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ, এটা পরীক্ষায় সবসময় জিজ্ঞেস করা হয় যে হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ প্লাজমোডিয়াম ফেলসিপারাম। কি কি কমপ্লিকেশন আছে? একটা হচ্ছে সেরেব্রাল ম্যালেরিয়া। এই সেরেব্রাল ম্যালেরিয়া প্যাথোজেনেসিসটা কিন্তু রিটেনে প্রায় আসে। তারপরে হচ্ছে পার্নিশিয়াস ম্যালেরিয়া, যেটা আবার 3টার মাধ্যমে গঠিত হয়, লাইক ব্ল্যাক ওয়াটার ফিভার, অ্যালজিট ম্যালেরিয়া এবং সেপ্টিসেমিক ম্যালেরিয়া। পালমোনারি এডেমা এন্ড অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। হাইপোগ্লাইসেমিয়া কেন হয়? এটা পরীক্ষা জিজ্ঞেস করা হয়, হাইপোগ্লাইসেমিয়া কেন ডেভেলপ করবে। এর পাশাপাশি রেনাল ফেলিউর, সিভিয়ার জন্ডিস, অ্যানিমিয়া। তো তোমাদের পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট, কমপ্লিকেশন গুলো সবগুলো তোমাদের মনে রাখতে হবে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে গিয়ে সেরেব্রাল ম্যালেরিয়ার প্যাথোজেনেসিস, কিভাবে সেরেব্রাল ম্যালেরিয়া ডেভেলপ করে। আরেকটা জিনিস যেটা জিজ্ঞেস করা হয়, হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া কেন হবে, এটা মেইনলি ভাইভাতে জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, তাহলে আমরা বেসিক্যালি সেরেব্রাল ম্যালেরিয়া, হাইপোগ্লাইসেমিয়া এই দুটাতে আমরা কনসেন্ট্রেট করব। সো আর পড়াবো কিনা? না স্যার স্যার, হাইপোগ্লাইসেমিয়া কেন হয় এটা বলে দেন। হাইপোগ্লাইসেমিয়া কেন হয় সেটা অবশ্যই জানাবো, কিন্তু যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেরেব্রাল ম্যালেরিয়ার প্যাথোজেনেসিস, সেটা তোমাদেরকে আগে বোঝাতে হবে। ওকে, তো এটা কি আমি আজকে পড়াবো নাকি পরবর্তী ক্লাসে পড়াবো সেটা তোমরা বলো। স্যার পরের ক্লাসে। পরের ক্লাসে? আচ্ছা ঠিক আছে, কারণ এগুলা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, প্লাজমোডিয়ামটা খুবই ইম্পর্টেন্ট। তুমি প্লাজমোডিয়াম থেকে প্রচুর কোশ্চেন পাবা,
শুধু প্লাজমোডিয়াম দিয়ে কিন্তু পরীক্ষা শেষ করে দেওয়া যায়। ওকে, তাহলে প্লাজমোডিয়াম ফেলসিপেরামের যে সেরেব্রাল ম্যালেরিয়াল প্যাথোজেনেসিস এটা আমরা পরবর্তী ক্লাসে শুরু করব। তো তোমরা নোটটুকু পড়ে নেবা এবং পরবর্তী ক্লাসে কিন্তু সেরেব্রাল ম্যালেরিয়াল প্যাথোজেনেসিস, তারপরে ম্যালেরিয়াল ল্যাব ডায়াগনোসিস, সবথেকে বেশি ইম্পর্টেন্ট ম্যালেরিয়াল ল্যাব ডায়াগনোসিস কিভাবে করা হয়, ঠিক আছে? ওখান থেকে কোশ্চেন আসবেই। তাহলে পরবর্তী ক্লাসে আমরা ম্যালেরিয়াল প্যাথোজেনেসিস, সেরেব্রাল ম্যালেরিয়াল প্যাথোজেনেসিস, কয়েকটা কমপ্লিকেশন কেন হয় এবং ম্যালেরিয়াল ল্যাব ডায়াগনোসিস এটা দিয়ে পরবর্তী ক্লাসটুকু আমরা কমপ্লিট করে দেব। ঠিক আছে তাহলে? জি স্যার। ওকে, তোমরা নিজেরা তো বুঝতে পারতেছো যে ম্যালেরিয়া থেকে প্রচুর কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করার আছে। ওকে, তো ম্যালেরিয়াটাকে কোনোভাবে অ্যাভয়েড করা যাবে না। প্লাজমোডিয়াম না পড়ে পরীক্ষায় কখনো আসতে পারবে না। ওকে, তো ঠিক আছে তাহলে আজকে এতটুকু পর্যন্তই। 36 জন প্রেজেন্ট আছো, ভালোই তো, নাই কে? আমরা এখন স্যার টোটাল স্টুডেন্ট 37, নতুন পুরানো 38 মিলায় 38 38, মানে তোমাদের 15 ব্যাচের 38। জি 15 মানে পুরাতন নতুন সবগুলো মিলে 38 আর কি স্যার। এমনি তো আমাদের 15 ব্যাচে হলো 31 হ্যাঁ 31, আর ওখান থেকে হচ্ছে গিয়ে 7 জন, টোটাল 7 জন। 38 আছে আমরা। জি স্যার। ঠিক আছে, তাহলে 38 নাই, রোল নাম্বার 38 নাই, এই তো? না স্যার এখানে নাই হলো রুল 27 নাই 15 ব্যাচের। রোল 27 নাই। আচ্ছা, একটা মিনিট। 15 রোল 27 নাই, আর আর 14 ব্যাচে রুল 16। রোল 16 সঞ্জিতা।